মেধাবীদের অ্যাকশন, তার বিরুদ্ধে ইভিএমের অ্যাকশন, দৌলতপুরের অ্যাকশন, ভেড়া মারার অ্যাকশন, সদরের অ্যাকশন, কুমারখালীর অ্যাকশন, ভোক্সার অ্যাকশন, কুষ্টিয়াবাসীর অ্যাকশন। আন্দোলনের যৌক্তিকতা এটা নিয়ে এসে অনেক ভালো কথা বলেছে, এটা নিয়ে আমরা বুঝতে পারছি তো সবকিছু, তাই তো? আমি আপনাদের রাষ্ট্রের যে বর্তমান অবস্থা এবং এটাতে আমাদের অবস্থান কতটুকু যৌক্তিক এই বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা জানি যে বাংলাদেশ একটা জনবহুল দেশ, তাই তো? বাংলাদেশের শিক্ষার যে কার্যক্রম সেটা আরো বেশি সুদূর প্রসারী এবং সকলের গ্রহণযোগ্য করার জন্য বাংলাদেশ সরকার কিন্তু প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন করছে, তাই তো? সেটার মাধ্যমে আমরা সবাই শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছি। কিন্তু এই শিক্ষিত সমাজ যখন নিজের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষম সুযোগ পাচ্ছে না, কর্ম জায়গা পাচ্ছে না, তখন সে ছেলে কোথায় যাবে? আমরা প্রত্যেকে এখানে যারা এসেছি তাদের পরিবার নিরীহ। আমরা বলতে পারি যে খুব কম সংখ্যক মানুষ আছে যাদের পরিবার সচ্ছল। বেশি সংখ্যক শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজে পড়ে তাদের অসচ্ছল পরিবার থেকে আসে, তাদের বাবা মা দিনের পর দিন পরিশ্রম করে কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করছে, তাই তো? এখন এই শিক্ষার্থীদের রাষ্ট্র শিক্ষার জন্য সুব্যবস্থা করে দিচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিস্থাপনের মাধ্যমে। অপর থেকে শতাংশ, অনেক ক্ষেত্রে 56%, 80%, 90%, তার চেয়েও বেশি যখন কথা প্রয়োগ করার মাধ্যমে আমাদের কর্মসংস্থান সুযোগকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, তাহলে আমি যাবো কোথায়? আমার বাবা রিক্সা চালিয়ে কেন আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে? আমার মা গার্মেন্টসে দিনের পর দিন পরিশ্রম করে কেন আমাকে পড়ালেখা করাবে? আমার বাবা কৃষিকাজ করে কেন আমাকে পড়ালেখা করাবে? আমরা এখানে যারা এসেছি বেশিরভাগ শিক্ষার্থী বাবার কোদালের গাড়ির উপর বল করে এখানে এসেছি। আমরা যারা এখানে এসেছি বেশিরভাগ শিক্ষার্থী তার মা গৃহিণীর দিনের পর দিন যে রক্তখানো কান্না, সেই কান্নার উপর ভর করে আমরা এখানে এসেছি। আমরা যারা এসেছি হাজার হাজার শিক্ষার্থীর বাবা মা দিনের পর দিন গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করে, তারা দিনের রোদকে সূর্যকে তিনি দেখে না কেন? তারা আমাদের জন্য কাজ করে, তারা দেখতে চায় যে তাদের সন্তান একদিন তাদের এই দুঃখ লাঘব দূর করবে। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের সেই সুযোগ করে না দেয় তাহলে যাবো কোথায় আমরা? এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের সুযোগ না করে তাহলে আমাদের কি অসুবিধা হবে? আমরা সবাই পরিসংখ্যান সম্পর্কে জানি। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কলেজ থেকে পড়ুয়া যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদের 2 থেকে 3% বেকারত্ব আছে এবং সেই বেকারত্বের হার 5 থেকে 7 বছরের বেশি। এখন প্রশ্ন করে, যেই ছেলের মা আজকে অসুস্থ, যেই ছেলের বাবা রিক্সা চালাতে পারে না, ছেলের বড় ভাই বড় বোন দিনের পর দিন তার মুখের দিকে তাকিয়ে আছে, সেই ছেলে কিভাবে তার বাবা মা তার পরিবারের মুখে হাসি ফুটাবে? পারবে না। অন্যদিকে যদি আমরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দিকে তাকাই, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পড়ুয়ার সিংহভাগ সম্ভবত সেটা 23,90,000-এর ওপর শিক্ষিত যারা মাস্টার্স করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তারা বেকার, চাকরি খুঁজে পাচ্ছে না। ফলে কি হচ্ছে? এই বেকার জনসংখ্যা হতাশ হয়ে যাচ্ছে। আচল ফাউন্ডেশনের গবেষণা বলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের 80% হতাশায় ভোগেন। বাংলাদেশের সিংহভাগ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী তারা দেশে কোনো সুষ্ঠু ক্যারিয়ার করতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কায় থাকে। জাতিসংঘের অঙ্গ সংগঠন প্রতিষ্ঠানের গবেষণা বলে যে বাংলাদেশের 82% শিক্ষিত জনতা কি চায়? দেশের বাইরে যেতে চায়। কেন চায়? আমাদেরকে বুঝতে হবে তারা কেন দেশে থাকতে চাচ্ছে না। অন্যদিকে রাষ্ট্র শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতেছে, অপর থেকে আমার শিক্ষিত সমাজ দেশের বাইরে যাওয়ার জন্য দিনের পর দিন চেষ্টা করছে। এটা কি শিক্ষার সেই বিনিয়োগকে সুফল দিতে পারবে? ফলে কি হচ্ছে? আমরা হতাশাগ্রস্ত জাতি গঠন করছি, অন্যদিকে মেধা পাচার হচ্ছে। তাহলে কি হবে? আমার যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের বিনিয়োগ, এটার কি কোনো সুফল আসতেছে? কোনো সুফল আসবে না। সুতরাং এই যে আমাদের আজকের যে দাবি, এটা আসলেই যৌক্তিক, এটা আসলেই যৌক্তিক। এইরকম একটা পরিস্থিতিতে তীব্র বেকারত্বের দেশে, যেখানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না সরকার, যেখানে বেসরকারি বিনিয়োগ আমাদের কর্মসংস্থান করতে পারছে না, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান, বাইরের প্রতিষ্ঠানগুলো আমাদের যোগ্য অবস্থান দিতে পারছে না, সেখানে রাষ্ট্র ব্যবস্থাও যদি আমাদের উপর কথার মতো একটা ভুলফুল ব্যবস্থা চাপিয়ে দেয় তাহলে আমরা যাবো কোথায়? আমাদের প্রশ্ন একটাই, আমরা যাবো কোথায়? আজকে যে ভাইরা দাঁড়িয়ে আছে তারা যাবো কোথায়? সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যে রাজপথে নেমেছে তারা যাবে কোথায়? আর তাদেরকে যাওয়ার সুষ্ঠু একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা বলছি কথার একটা যৌক্তিক সংস্করণ হোক। আমরা চাই রাষ্ট্রের সুধীজনরা সবাই একসাথে বসে একটা যৌক্তিক সংস্করণ করুক, যেখানে কামারের ছেলে, কুমারের ছেলে, রেমিটেন্স যোদ্ধার ছেলে, কৃষকের ছেলে সবাই সমান সুযোগ পাবে। আর এই সমান সুযোগের জন্য আমাদের আজকের এই পথযাত্রা, আজকের এই ভোগান্তি। আমরা চাই যে আমাদের এই যে আজকের যে প্রতিলিপি, এটার মাধ্যমে মহামান্য
রাষ্ট্রপতি দ্রুত সময়ের মধ্যে সংসদে একটা অধিবেশন দেবেন এবং তার মাধ্যমে রাষ্ট্রের সকল জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে, প্রত্যেকটা মেধাবীর মেধা বিকাশের পথটা নিশ্চিত হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমাদের যে অর্থনীতি, আগামীর যে শিল্প বিপ্লবকে আমরা নেতৃত্ব দেবো, সেই নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্য জনগোষ্ঠী তৈরি হয়, যাতে সেই রকম মেধাবীদের উঠে আসার একটা সুযোগ সৃষ্টি করে দেবে রাষ্ট্র ব্যবস্থা, নীতি নির্ধারকরা। আমাদের দাবি এটাই, আমরা চাই অতিরিক্ত আমাদের ক্লাসরুম বা আমাদের যে শিক্ষা পরিবেশ সেখানে ফিরিয়ে যাওয়ার সুযোগ করে দেবে রাষ্ট্র ব্যবস্থা। ধন্যবাদ সকলকে। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আছে, আমরা গত এক সপ্তাহের মতো আমরা আমাদের ক্যাম্পাস গেটে সমাবেশ বা বিভিন্ন যে প্রকল্প বাংলা ব্লকের যে কার্যক্রমগুলো ছিল সেটা আমরা পালন করে আসছিলাম। তো এ পর্যায়ে আমাদের যে কুষ্টিয়া, এখানে অনেক কথা হচ্ছে যে কুষ্টিয়ার ভাইয়েরা আসলে অনেকে হয়তো চেষ্টা করেছে কিন্তু সংযোগ হতে পারে নাই। আজকে আমরা সেটা দেখিয়ে দিতে পারছি যে কুষ্টিয়ার ছেলেপেলেরাও চায়, কুষ্টিয়ার শিক্ষা প্রতিষ্ঠানও চায় তাদের জন্য একটা যোগ্য পরিবেশ সৃষ্টি হোক। ঠিক না ভাই? আমাদের সংগ্রাম একবার বলা মাত্র কুষ্টিয়া অঞ্চলের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের সাথে একাত্মতা পোষণ করে আমাদের পদযাত্রায় অংশগ্রহণ করেছে। আপনাদেরকে আরো বেশি ধন্যবাদ জানাই। এই চড়া রোদ্দুরের মধ্যে কেবলমাত্র সাম্যের নীতি প্রতিষ্ঠার জন্য, কেবলমাত্র গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, কেবলমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা এই রৌদ্রোত্তপ্ত আবহাওয়াকে উপেক্ষা করে রাজপথে অবস্থান করেছেন। আপনাদেরকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমরা কথা দিয়েছিলাম যে রোববারে আমরা প্রশাসনকে দেখিয়ে দেব যে আন্দোলন শান্তিপূর্ণভাবে কিভাবে হতে পারে। আমরা কি কথা রাখতে পেরেছি? আপনাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করছি, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, লম্বা দূরত্ব পেরিয়ে এসেছেন, আপনারা একটু ফাঁকা হয়ে রাস্তার উপর বসে যান। এই গ্রুপে যে আমাদের কুষ্টিয়ার ভাই বোনেরা কিছু করছেন কিনা। তো কালকে যখন সবাই সাড়া দিয়েছেন, তো আমার মনে হয়েছে যে আমার আসা উচিত এখানে, কারণ এখানে কোনো নিজ স্বার্থ দেখিয়া হবে না, এটা আমাদের দাবি হবে, আমাদের ছাত্র সমাজের দাবি। সেজন্য আমি আজকে এসেছি, আমি এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। আর আমি আশাবাদী আমাদের এই প্রত্যেক দাবি আদায় হবে ইনশাআল্লাহ। খবর দে, বাংলা বান্ধায় খবর দে, খবর দে।